আমরা আগের দিন 9 যান্ত্রিক আবহবিকার পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে রাসায়নিক আবহবিকারের আগে একটুখানি, যেটা পরীক্ষায় মাঝে মধ্যে 2 বা 3-এ আসে, যে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কী। আমরা দুটোরই আগে সংজ্ঞা দিয়েছি, অর্থাৎ শিলাস্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে স্বস্থানে পড়ে থাকাকেই বলছে আবহবিকার, আর বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা স্থানান্তরিত হয়ে যাওয়াকে, শিলাস্তরকে বা শিলাখণ্ড সমূহকে যদি স্থানান্তর ঘটে তখন তাকে আমরা ক্ষয়ীভবন বলেছিলাম। এইবারে সংজ্ঞা ছাড়া কি বলছে না, ওইগুলোকেই ভেঙে ভেঙে করতে হবে। প্রথম হচ্ছে শক্তি, এখানে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি কাজ করে, আর ক্ষয়ীভবনে গতিশীল প্রাকৃতিক শক্তি কাজ করে। আবহবিকারে স্থানচ্যুতি ঘটে না বা অপসারণ প্রক্রিয়া যুক্ত নয়, এটা অপসারণ প্রক্রিয়া যুক্ত। আবহবিকার ধীর গতিতে কাজ করে, ওটা দ্রুত গতিতে কাজ করে। আবহবিকার যান্ত্রিক, রাসায়নিক, জৈব এই 3 প্রক্রিয়ায় ঘটে, আর ক্ষয়ীভবন এইভাবে মানে আলাদা করে প্রক্রিয়া না হলেও আবহবিকার অপসারণ প্রক্রিয়ায় ঘটে। এর প্রভাব কি না, আবহবিকার ক্ষয়ীভবনকে প্রভাবিত করে, ক্ষয়ীভবন কিন্তু আবহবিকারকে সেইভাবে প্রভাবিত করে না। আবহবিকারের ফলে নিচের শিলাস্তর বা মূল শিলাস্তর উন্মুক্ত হয় না, এক্ষেত্রে কিন্তু নিচের মূল শিলাস্তর উন্মুক্ত হয়। এটা পার্থক্যটা হলে এবার আমরা রাসায়নিক আবহবিকার আসবো। দেখো, রাসায়নিক আবহবিকারে প্রথমেই বুঝতে হবে যে এখানে শিলা সমূহের যে অভ্যন্তরীণ গঠন তার পরিবর্তন ঘটবে। আগেরটাই কিন্তু আমাদের বলা হয়েছিল বাহ্যিক বা ভৌত পরিবর্তন ঘটবে যান্ত্রিকে, আর রাসায়নিকে কিন্তু অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হবে। তো এখানে যে প্রক্রিয়াগুলো আমাদের পড়তে হবে সেটা প্রথমেই আমাদের বলছে কি, অঙ্গার যোজন বা কার্বনেশন। তাহলে অঙ্গার যোজন বা কার্বনেশন, এখানে বুঝতেই পারছো অঙ্গার যোজন মানে যোগ হবে। এখন কিভাবে হয়, কি কাজ করে, বা কার্বন কি করে যোগ হয় সেইটা জানতে হবে। প্রথমে বলছে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে, সংকেত কি CO2। এবার সেই CO2 বৃষ্টির জলের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে H2ওর সঙ্গে CO2 যুক্ত হলো, কি তৈরি করলো না H2CO3। এই যে H2CO3 যেটাকে বলা হচ্ছে কার্বনিক অ্যাসিড, সে যদি ক্যালসিয়াম কার্বনেট বা কার্বনেট সমৃদ্ধ শিলা, ধরো ক্যালসিয়াম কার্বনেট, সংকেত কি CaCO3, তার সঙ্গে H2CO3 যোগ হলো, তাহলে CaCO3 প্লাস H2CO3 তৈরি করবে কি CaHCO3 অর্থাৎ ক্যালসিয়াম বাই কার্বনেট। এর মধ্য দিয়ে তোমার অঙ্গার যোজন হলো। এই যে আমরা বিক্রিয়া লিখে দিয়েছি, দেখো H2O প্লাস CO2 সমান H2CO3, CaCO3 প্লাস H2CO3 সমান CaHCO3. দেখো, এবার বলছে ফেল্ডস্পার, হর্নব্লেন্ড প্রভৃতি খনিজের উপরে এই প্রক্রিয়া বিশেষ কার্যকর। চুনা পাথরে গঠিত কাস্ট অঞ্চলের ভূমিরূপ বিবর্তনে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। এটা আমরা ফলাফলে আবার পাবো, তোমরা ক্লাস 8-এও পড়েছিলে যে সে কাস্ট অঞ্চলের চুনা পাথরের গুহায় স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ, হেলিকটাইট, হেলিকমাইট, এছাড়াও তোমার শৃঙ্খল, সোয়ালহোল, ডোলাইন, ওভালা, পলজি, বহু কিছু এই কাস্ট অঞ্চলের ভূমিরূপ যে সৃষ্টি, তাতে কিন্তু এই অঙ্গার যোজন প্রক্রিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। এবার আমরা আসছি জল যোজন বা হাইড্রেশন। শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে যদি জল যুক্ত হয় এবং রাসায়নিক আবহবিকার ঘটায়, তাকেই বলছে জল যোজন বা হাইড্রেশন। তোমরা আকরিক লোহার যে ভাগগুলো পড়েছিলে, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, তাহলে এই সেই ম্যাগনেটাইটের না দিয়ে বলছে হেমাটাইট, বেশিরভাগ তো হেমাটাইট পাওয়া যায়, হেমাটাইটের সঙ্গে জল যুক্ত হলে সে কিন্তু লিমোনাইটে পরিণত হয়ে যায়। তা এরপরে যদি বিক্রিয়াগুলো মুখস্থ রাখবে, 2Fe2O3 প্লাস 3H2O সমান 2Fe2O3, 3H2O। এবার আসছে জারণ বা অক্সিডেশন। এটা ভৌত বিজ্ঞানে তোমরা যে সংজ্ঞা পড়েছো ওই সংজ্ঞা ভূগোলে না লেখাই ভালো, কারণ বেশিরভাগই তো ধরো যখন তোমাদের খাতা দেখবে তখন তো ভৌত বিজ্ঞান দেখে দেখবে না, তোমাদের ভূগোলে যেভাবে লেখা আছে, অর্থাৎ এখানে ধনাত্মক ঋণাত্মক আধানের কথা আনবে না। সংজ্ঞায় এখানে বলছে দেখো, জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লৌহযুক্ত শিলা যে খনিজ, তার সঙ্গে কি হচ্ছে, জলীয় বাষ্প থাকছে, তার সঙ্গে বায়ুর অক্সিজেন গ্যাসের সংযোগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তাকেই বলছে জারণ বা অক্সিডেশন। এর ফলে কি হয় না, শিলায় বাদামি বা হলদে রঙের মরিচা পড়ে। এটাও শর্ট কোশ্চেনে আসে।
যে শিলায় বাদামি বা হলদে রঙের মরিচা পড়ে বলে তোমার 4টে অপশন দিয়ে দিল কোন প্রক্রিয়া, তখন তুমি লিখে দেবে অক্সিডেশন। এইবার দেখো এর বিক্রিয়া কি 4Fe অর্থাৎ ফেরাস অক্সাইড রূপে যখন থাকছে তখন সে তুলনায় সে শক্তিশালী, তার সঙ্গে যেই জল আর অক্সিজেন যুক্ত হচ্ছে তখন ফেরিক অক্সাইড বা মরিচা সৃষ্টি করছে 2Fe2O3 3H2। এইবারে দেখো আসছে আর্দ্র বিশ্লেষণ। এক্ষেত্রে কিন্তু শিলা মধ্যস্থিত খনিজ অণুর সঙ্গে আয়নিত জলের রাসায়নিক বিক্রিয়া ও বিয়োজনকে একসঙ্গে বলছে হাইড্রোলাইসিস। কি হচ্ছে না, প্রথমে জল আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ ও হাইড্রোক্সিল আয়ন OH- এ ভেঙে যায়। এইবার কি হচ্ছে, এরপর ফেলসপার সংকেতটি KlSi3O8 এই জাতীয় খনিজের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড অর্থাৎ HAlSi3O8 ও পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ এই অ্যালুমিনোসিলিসিক কিন্তু বিজারিত আর পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH তৈরি করে। দেখো বিক্রিয়াটা কি লেখা, KAlSi3O8 প্লাস KOH সমান এই এইচটা কে এর জায়গায় বসে যাচ্ছে, দেখো HAlSi3O8 প্লাস KOH অর্থাৎ বিজারিত অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার যেটা এতক্ষণ যান্ত্রিক পড়লাম আর রাসায়নিক পড়লাম, তাহলে এই দুটোর পার্থক্য আসতে পারে, বা আমরা ওই বোঝানোর সময় বলছিলাম সংজ্ঞা আমরা যখন পার্থক্য পড়বো তখনও জানতে পারবো। দেখো সংজ্ঞায় বলছে কি না, যে প্রক্রিয়া আবহাওয়া বিভিন্ন উপাদান দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় ও উৎপন্ন পদার্থ সেই স্থানেই পড়ে থাকে। দেখো এখানে বিয়োজিত কথাটা নেই, কিন্তু বিয়োজিতটা কোন দিকে আসবে, ডান দিকে, রাসায়নিক আবহবিকার ডান দিকে। দেখো তাহলে এখানে বলছে সে স্থানে পড়ে থাকে তাকে যান্ত্রিক আবহবিকার বলে। রাসায়নিকে বলছে যে প্রক্রিয়ায় বায়ুর বিভিন্ন গ্যাস যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি এবং বিভিন্ন অম্ল মানে অ্যাসিড শিলা মধ্যস্থিত খনিজের সাথে রাসায়নিক বিক্রিয়া করে বিয়োজিত করে তাকে বলছে রাসায়নিক আবহবিকার। প্রকৃতি কি, দেখো এর ক্ষেত্রে শিলা ভেঙে টুকরো টুকরো হয় যান্ত্রিক আবহবিকার, আর রাসায়নিক আবহবিকারে কি হবে, শিলা বিয়োজিত হয়। যান্ত্রিক আবহবিকার আমরা আগেই বলেছি এক্ষেত্রে শুধু ভৌত পরিবর্তন হবে আর এদিকে রাসায়নিক পরিবর্তন হবে। এখানে কোন কোন উপাদান কাজ করে, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, জলের ভূমিকা ইত্যাদি, মানে জল, এখানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জল ইত্যাদি, অর্থাৎ এখানেও দেখো জল এখানেও জল, তবে জলের কিন্তু মূল কাজ রাসায়নিক আবহবিকার ঘটানো। কোন জলবায়ুতে বেশি হয়, উষ্ণ মরু অঞ্চলে, আর হিমশীতল জলবায়ুতে বেশি। আর এটা এখানে কোথায় হয় রাসায়নিক আবহবিকার, নিরক্ষীয় অঞ্চল ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে। এই জায়গায় একটু মনে করিয়ে দেই, এই নিরক্ষীয় অঞ্চল, এটা পরীক্ষায় খুব আসে এবং ভুল হয় যে নিরক্ষীয় অঞ্চলে কোন আবহবিকার অধিক হয়। এখন আমরা কি হচ্ছে যান্ত্রিক আবহবিকারের যে 3টে প্রক্রিয়া বলেছিলাম, যে ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরচায়ী বিচ্ছিন্নকরণ, স্বল্পমোচন, সব মরুপ্রায় অঞ্চল। এবার তোমাদের মধ্যে মনে হবে যে এখানে তো প্রচণ্ড গরম, তাই যান্ত্রিক আবহবিকার হচ্ছে। নিরক্ষীয় অঞ্চলেও প্রতিদিন কি হয়, সূর্যরশ্মি লম্বভাবে অর্থাৎ সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তাহলে উষ্ণতা বেশি, তাহলে যান্ত্রিক হতে পারে, কিন্তু না, যান্ত্রিক আবহবিকার হতে গেলে উষ্ণতা বেশি বলা হয়নি, উষ্ণতার পার্থক্য বা প্রসার বেশি হতে হবে। নিরক্ষীয় অঞ্চলে কি হয়, উষ্ণতার প্রসার বেশি নয়, সেখানে প্রতিদিন বিকালে বা অপরাহ্নে পরিচলন বৃষ্টি হয়, যেটা 4 o'clock রেইন নামে পরিচিত। তাহলে এই যে 4 o'clock রেইন প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টি হওয়ার জন্য নিরক্ষীয় অঞ্চলে কিন্তু রাসায়নিক আবহবিকার অধিক হয়, যান্ত্রিক নয়। বারবার বলছে এই ভুলটা হয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কোন আবহবিকার বেশি হয়, রাসায়নিক আবহবিকার। দেখো যান্ত্রিক আবহবিকার সৃষ্টির সময় অনেক সময় শব্দ হতে পারে, যেরকম ক্ষুদ্রকণা বিসরণ। রাসায়নিক আবহবিকার নিঃশব্দে হয়। এবার যান্ত্রিক আবহবিকার 2-1টা প্রক্রিয়া, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, পিণ্ড বিসরণ, তুষার ক্লাস ইত্যাদি। আর রাসায়নিক আবহবিকারের 2টো রকম প্রক্রিয়া লিখে দিলে, কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন, হাইড্রোলাইসিস ইত্যাদি। এইবার যেটা আসবে আমাদের জৈব আবহবিকার বা জৈবিক আবহবিকার। দেখো নামের মধ্যেই বুঝতে পারছো, জৈবিক মানে কি জীবদেহ কাজ করবে। জীবদেহ কোনগুলো, জীব আমরা সাধারণভাবে যেটা বলি উদ্ভিদ আর প্রাণী। এখানে প্রাণী বলতে মানুষ সহ অন্যান্য প্রাণী, আর উদ্ভিদ তো উদ্ভিদ। এখন এই উদ্ভিদ ও প্রাণীর দ্বারা যদি আবহবিকার ঘটে, সেটা যান্ত্রিক না রাসায়নিক সেটা আমরা ভাগে আসবো। যদি উদ্ভিদ ও প্রাণী কর্তৃক আবহবিকার ঘটে তখন তাকে আমরা বলছি জৈবিক আবহবিকার। একে আমরা 2টো ভাগে ভাগ করেছি, এক হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার আর জৈব রাসায়নিক আবহবিকার।
এইবার আসে জৈব যান্ত্রিক আবহবিকার। জৈব যান্ত্রিক আবহবিকার কিভাবে কবে? এক হচ্ছে উদ্ভিদ দ্বারা হবে আর প্রাণী দ্বারা হবে। উদ্ভিদ দ্বারা জৈব যান্ত্রিক আবহবিকার কিভাবে হয়? তাহলে উদ্ভিদ দ্বারা যদি হয় তাহলে উদ্ভিদের যে শিকড়গুলো সেগুলো কি হয় না শিলার মধ্যে প্রবেশ করে প্রথমে ফাটল সৃষ্টি হলো। এবার যত সময় যাবে তত কি হবে ওই ফাটলগুলো আরো বেড়ে যাবে। ফাটলগুলো যদি বেড়ে যায়, এই কি বলে শিকড়টা যদি মোটা হয় তাহলে কি হবে ফাটলের উপর প্রচন্ড চাপ দেবে। চাপ দিলে কি হবে ফাটলগুলো ক্রমশ বেড়ে যাবে। ফাটলগুলো যদি ক্রমশ বেড়ে যায় তাহলে শিলা চূর্ণ বিচূর্ণ হবে। অর্থাৎ উদ্ভিদের শিকড় শিলাস্তরে প্রবেশ করার পর ক্রমশ ওই শিকড় মোটা হতে থাকে ও শিলাস্তরে চাপ বৃদ্ধি করার ফলে শিলাস্তর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়। প্রাণী না বলছে কেঁচো, ছুঁচো, প্রেইরি কুকুর, উইপোকা, খরগোশ এরা কি হয় না শিলায় গর্ত করে। আর মানুষ চাষবাস করার সময়, রাস্তাঘাট নির্মাণ করার সময়, বাঁধ নির্মাণ করার সময় শিলাকে কি করছে কেটে হোক ভেঙে হোক যান্ত্রিক আবহবিকার ঘটাতে সাহায্য করছে। তাহলে জৈব যান্ত্রিক আমাদের দুটো হয়ে গেল, একটা উদ্ভিদ আর প্রাণী দ্বারা। এবার আসছে জৈব রাসায়নিক আবহবিকার। তাহলে রাসায়নিক আবহবিকার মানেই অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হবে। এক্ষেত্রেও তোমার উদ্ভিদ আর প্রাণী উভয়েরই ভূমিকা আছে। দেখো উদ্ভিদ বা প্রাণী যখন মারা যায় অর্থাৎ সেই মৃতদেহ পচে যে অ্যাসিড তৈরি হয় বা অম্ল, সেই অম্ল রাসায়নিকভাবে শিলা বিয়োজিত হয়ে আবহবিকার সম্পন্ন করে। অর্থাৎ ওই অ্যাসিড রাসায়নিকভাবে শিলাকে বিয়োজিত করে, তাই একে জৈব রাসায়নিক আবহবিকার বলে। তাহলে এই পর্যন্ত রাসায়নিক আবহবিকার আমাদের শেষ হয়ে গেল। পরের দিন বা পরের ভিডিওতে আমরা এই আবহবিকারের ফলাফল থেকে শুরু করে অন্যগুলো আলোচনা করব।